হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুবাইর মাহমুদ ইফাত আবার চলে আসলাম হালকেনস্টাইনের পক্ষ থেকে। আমাদের হিস্টোরির যে রিভিশন ক্লাস চলছিল ফার্স্ট পেপারে, সেটির উপর চ্যাপ্টার 5 আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এটার মধ্যে কী কী সৃজনশীল আসে এবং তার মধ্যে আমরা কী কী বিষয় আরও আলোচনা করতে পারি, ওই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা যদি আজকে প্রথম সৃজনশীলটি দেখি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিগত আমাদের তিনটি বোর্ড এসছে, যেটি ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ড 2022 সালে এই একই সৃজনশীল এসছে। তার মানে বুঝতে পারছি যে এই সৃজনশীলটি আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। তো দেখো, এখানে বলা হচ্ছে প্রথমে আমাদের যে লাহোর প্রস্তাব কত সালে প্রকাশিত হয়। লাহোর প্রস্তাব আমাদের পেশ করা হয় 1940 সালে 23শে মার্চ এটা পেশ করা হয়, ঠিক আছে। তারপর দেখো, এক্ষেত্রে বলা হচ্ছে আমাদের খতে বলা হচ্ছে 1971 সালে বুদ্ধিজীবী হত্যা সম্পর্কে সংক্ষেপে লেখো। তো আমাদের বুদ্ধিজীবী হত্যা সম্পর্কে যদি সংক্ষেপে লিখতে বলে, তাহলে আমরা প্রথমে এই ক্ষেত্রে আমরা বলবো যে বুদ্ধিজীবী হত্যা দিবস কবে। আমাদের এটা হলো 1971 সালে 14 ডিসেম্বর এই বুদ্ধিজীবী হত্যাটি হয়েছে। তো এটি আমাদের বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14 ডিসেম্বর। তো এখানে আরও যে বিষয়গুলো করতে হবে যে আসলে বুদ্ধিজীবী দিবস হত্যা বলতে আসলে কী বোঝানো হয়েছে। এক্ষেত্রে আসলে বাঙালিদের ওপরে 14 ডিসেম্বর মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার ঠিক 2 দিন আগে তারা যখন জানতে পেরেছে যে তারা আর এই দেশকে আর নিজেদের মধ্যে রাখতে পারবে না, বাংলাদেশ স্বাধীন হবেই, তখন তারা কি করলো, তখন তারা একটি নীল নকশা করলো যে বাংলাদেশের মধ্যে যেসব বুদ্ধিজীবী আছে তাদেরকে হত্যা করব। এবং এর ফলে বুদ্ধিজীবী হত্যা করলে দেশটি মেধাশূন্য হয়ে যাবে। এর জন্য কিন্তু তারা কি করে, পাকিস্তান বা হানাদার বাহিনীরা কিন্তু দেখো তোমার একটি হত্যাকাণ্ড পরিচালনা করে, যেখানে দেখো ঢাকার মিরপুরের শিয়ালবাড়ি কিংবা মোহাম্মদপুরের রায়ের বাজার বধ্যভূমি সহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালানো হয়, ঠিক আছে। তারা এই ক্ষেত্রে দেখা যায় যে হাত পা বেঁধে নিয়ে, একসাথে চোখ বেঁধে নিয়ে তারা ওইখানে ইসের মধ্যে রেখে তারা গুলি করে সবাইকে মেরে তারপর ওই ক্ষেত্রে ওই বধ্যভূমিগুলোতে ফেলে দেয়। তো এটাই হচ্ছে আমাদের মূলত বুদ্ধিজীবী হত্যা বলতে এটাই বোঝানো হয়। তারপর দেখো, এক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে তোমার এক্ষেত্রে যে আমাদের গতে বলা হচ্ছে উদ্দীপকের বর্ণনার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে। তো আমরা যদি উদ্দীপকটি দেখি, 1929 সালে শ্রমিক আন্দোলনকে দমনের জন্য ব্রিটিশ রাজ্য শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দেখো এক্ষেত্রে ষড়যন্ত্রের অভিযোগে 33 জন শ্রমিককে রাজশক্তির বিরুদ্ধে, মানে রাষ্ট্রদ্রোহিতা যেটা আর কি বোঝানো হয়, তখন যেহেতু রাজাদের এই ছিল, এই জন্য রাজশক্তির বিরুদ্ধে বলা হচ্ছে। তারপর দেখো, এখানে বলা হচ্ছে যে এই মামলায় অভিযুক্ত আসামিদের সমর্থনে দেশ ও বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং 1933 সালে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। তো আসলে দেখো, এই ঘটনাটা কোনটা এটা বোঝার জন্য কিন্তু দেখো খুব একটা ব্যাক পেতে হয় না। এটা হচ্ছে আমাদের 1969 সালের যে আগরতলা মামলা, সেটিকে কিন্তু আমাদের এখানে নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে। 1969 সালের যে আমরা যদি আগরতলা মামলাটি দেখি, এক্ষেত্রে 1968 সালের যে আগরতলার মামলাটি, ঠিক আছে, যেটা 1969 সালে গণ অভ্যুত্থানের রূপ নেয়। এক্ষেত্রে দেখো এই কি বলা হয়, এখানে আমাদের বলা হয় যে তোমার আমাদের কিন্তু তোমার রাষ্ট্রদ্রোহিতার জন্য মামলার জন্য কিন্তু বঙ্গবন্ধু সহ 35 জনকে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রেফতার করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলা। এই ক্ষেত্রে যেমন আমাদের রাজশক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র, ওই ক্ষেত্রে ছিল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বা রাষ্ট্রদ্রোহিতা, এবং এই ক্ষেত্রে 33 জন, ওই ক্ষেত্রে ছিল মোট 35 জন। এবং পরবর্তীতে কিন্তু 1969 সালে যখন গণ অভ্যুত্থানের মুখে পড়ে সেনা শাসক আইয়ুব খান, তখন কিন্তু 1969 সালে তিনি ওই মামলাটা প্রত্যাহার করে নেন এবং প্রত্যাহার করে তিনি পদত্যাগ করেন, ঠিক আছে। তো আমরা বুঝতে পারি কিন্তু এই ঘটনার সাথে আসলে 1968 সালের যে আগরতলা মামলাটি ছিল, ওই মামলার সাথে এটি যুক্ত। দেখো, উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হয়। ঘতে বলা হচ্ছে উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার এক করুণ পরিস্থিতির সম্মুখীন হয়। হ্যাঁ, সরকার করুণ পরিণতির হয়, যেটা আমি একটু আগে বলে দিয়েছি। এখানে কিন্তু জেনারেল যিনি আইয়ুব খান ছিলেন, জেনারেল আইয়ুব খান কিন্তু পদত্যাগ করেন, ঠিক আছে। এই বিষয়টি মাথায় রাখবা, তিনি পদত্যাগ করেন এবং পরবর্তীতে জেনারেল ইয়াহিয়া খান যদিও আসেন, কিন্তু তারপরেও কিন্তু দেখো দেশটি কিন্তু তখন আর স্থিতিশীল থাকে না। তখন থেকে কিন্তু দেশ আরও অস্থিতিশীল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ কিন্তু দেখো তুমি বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তো এটা যদি আসলে দেখো করুণ পরিস্থিতি না হয়, তাহলে আর কোনটা করুণ পরিস্থিতি, যে তোমার এই যে সর্বোচ্চ নেতা তার বিরুদ্ধে যখন তুমি রাষ্ট্রদ্রোহিতার মামলা দিলা, তাকে তুমি ফাঁসির কাঠগড়ায় দাঁড় করালা, তখন তো মানুষ বুঝে গেছে যে এই ক্ষেত্রে আমার দেয়ালে পিঠ থেকে গেছে। তখন ছাত্র, তারপর যারা শিক্ষক, তারপর সাধারণ মানুষ, চিকিৎসক, তারপর অন্যান্য পেশার যে মানুষ,
সবাই মিলে একদম সর্বজনীনভাবে আমাদের কিন্তু এই অভ্যুত্থানটা ঘটায়, ঠিক আছে। এর জন্য কিন্তু এটাকে গণ অভ্যুত্থান বলতে কি বোঝায়, একদম গণজোয়ার ঘটেছিল এই ক্ষেত্রে, ঠিক আছে। এবং এর ফলে কিন্তু তারা একজন সেনা শাসক, একজন স্বৈরাচারী শাসককে পদত্যাগ করতে হয়, ঠিক আছে। ঠিক কতটুকু তীব্র হলে আন্দোলনটা এটা করতে হয়, ঠিক আছে। এবং সে তো পদত্যাগ করে এবং পরবর্তীতে কিন্তু এটাই আমাদের দেশ স্বাধীন হওয়ার কিন্তু অন্যতম একটা শক্তি যোগায়, যে না আমরা একসাথে মিলতে পারি, মিলে আমাদের সাম্যের মাধ্যমে আমরা চাইলে যেহেতু এই সরকারকে পতন করতে সক্ষম হয়েছে, আমরা কিন্তু এই দেশও স্বাধীন করতে সক্ষম হব, ঠিক আছে। এই বিষয়টা এখানে করা হচ্ছে, যেটা আসলে তার করুণ পরিণতিরই উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তারপর যদি আমরা পরে সৃজনশীলটিতে যাই, দেখো এটা আমাদের 6টি বোর্ডে এসেছে 2022 সালে। এটা আমাদের বলা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্র পরিষদ সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়। এটা গঠিত হয় 1948 সালের 2রা মার্চ কিন্তু এইটা গঠিত হয়। তারপর দেখো আমাদের বলা হচ্ছে যুক্ত ফ্রন্ট কি। যুক্ত ফ্রন্ট হচ্ছে তোমার 1954 সালে মুসলিম লীগের যারা ছিল তাদের বিরুদ্ধে তোমার নির্বাচনে দাঁড়ানোর জন্য যুক্ত ফ্রন্ট হয়, যেখানে তোমার 4টি দল ছিল। এই 4টি দল হচ্ছে তোমার মাওলানা ভাসানীর তোমার আওয়ামী মুসলিম লীগ ছিল, শেরে বাংলা ছিল কৃষক প্রজা পার্টি, তারপর ছিল মাওলানা আতাহারের নেজামি ইসলাম এবং হাজী দানেশের নেতৃত্বে হাজী দানেশের নেতৃত্বে ছিল গণতন্ত্রী দল, ঠিক আছে। এদের প্রতীক কি ছিল, নৌকা, এবং এদের তোমার সভাপতি কে ছিলেন, নেতৃত্বে ছিল মাওলানা ভাসানী, ঠিক আছে। এই বিষয়গুলো এটা একটা ভুল, যে এই ক্ষেত্রে আমাদের নেতৃত্ব কিন্তু দেন তোমার শেরে বাংলা একে ফজলুল হক। এবং এই নির্বাচনে কিন্তু তারা দেখো 237টি আসনের মধ্যে 223টি আসন পেয়ে নির্বাচিত হয়। কি পরিমাণ বিপুল পরিমাণ তারা আসন পেয়েছে ভাবা যায়, 237টির মধ্যে 223টি, মাত্র তারা 14টি আসন ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক আছে, নির্বাচনের মাধ্যমে। তো দেখো এক্ষেত্রে যে বিষয়টা উল্লেখ করা যাচ্ছে যে তারা আসলে যুক্ত ফ্রন্ট এক্ষেত্রে কবে গঠিত হয়, তারা কতদিন ক্ষমতায় ছিল, তারা 56 দিন ক্ষমতায় ছিল, কত সালে গঠিত হয়, কতগুলা দল নিয়ে গঠিত হয়, কতগুলা তারা আসন পায়, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে উল্লেখ করতে হবে। তারপর দেখো আমরা যদি পরের ইসে যাই, দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকের নেতার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন নেতার গুণাবলীর সাদৃশ্য রয়েছে। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে জর্জ ওয়াশিংটন কে ছিল তোমার মার্কিনীদের জাতির পিতা, ঠিক আছে, মানে ওই রাষ্ট্রনায়ক ছিলেন তিনি, মানে দেশকে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ছিলেন জর্জ ওয়াশিংটন, একটা বিষয়। তারপর দেখো সাংগঠনিক দক্ষতা, বাগ্মিতা, সময় কৌশল, দূরদৃষ্টি এবং জাতির প্রতি তার ভালোবাসার কারণে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নিজ দেশের স্বাধীনতা অর্জনে তার অবদান অপরিসীম। আসলে এটা কোন নেতার হচ্ছে, যেহেতু এই ক্ষেত্রে দেখো একটা দেশের জাতির পিতার কথা বলা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের জাতির পিতাকে বঙ্গবন্ধু, ঠিক আছে, আমাদের জাতির পিতা এক্ষেত্রে বঙ্গবন্ধু, তার কথা বলা হচ্ছে। তারপর দেখো এক্ষেত্রে তার যে গুণাবলীগুলো, একই গুণাবলী কিন্তু আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধুর মধ্যেও আছে। এবং আমরা এই ক্ষেত্রে উল্লেখ করবো যে আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা যিনি, ঠিক আছে, তার দূরদৃষ্টি কিংবা তার নেতৃত্বে যে আওয়ামী লীগ দল গঠিত ছিল, তার নেতৃত্বে ওই দলের কারণে আমরা দেশ স্বাধীন হয়, ঠিক আছে। তারপর তার দূরদৃষ্টি, তার ফলে কিন্তু আমরা বুঝতে পারি যে কখন কি করতে হবে, ঠিক আছে। তারপর তার যে বাগ্মিতা বা সাংগঠনিক দক্ষতা, একটা দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাও, এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে ছিল। অতএব আমরা বুঝতে পারি যে এটা আসলে আমাদের দেশের বঙ্গবন্ধু যিনি জাতির পিতা, তার কথা এখানে মিল রয়েছে, ঠিক আছে। তারপর দেখো ঘতে বলা হচ্ছে উক্ত নেতার বলিষ্ঠ ও আপসীর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, ঠিক আছে। এই ক্ষেত্রে যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তার ভাষণের বা তার নেতৃত্বের গুরুত্বগুলো কিন্তু এই ক্ষেত্রে আমাদের করতে হবে। তুমি যদি দেখো একটা বিষয় যদি তুমি সামনে দেখবা যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের বঙ্গবন্ধু একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ রোল পালন করবে এই চ্যাপ্টারে। তুমি যদি সৃজনশীলগুলো অ্যান্সার করতে যাও, দেখবা তুমি যে এই ক্ষেত্রে তোমার বঙ্গবন্ধু আসলে তার ভাষণ তার মিল আছে কিনা তার সাথে অন্য নেতার, বা একটা উদ্দীপক দিয়ে বললো যে এটা কার সাথে মিল আছে বঙ্গবন্ধুর। তারপর দেখবা যে বলবে যে তার এই সাংগঠনিক দক্ষতা কিংবা তার যে স্বাধীনতার ক্ষেত্রে তার গুরুত্বগুলো কি, তার গুরুত্ব কিংবা তার বৈশিষ্ট্যগুলো কি ছিল, বা তিনি কি কি অন্যায় শোষণের নির্যাতন হয়েছে, এই বিষয় মানে বঙ্গবন্ধু রিলেটেড যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু তুমি এই চ্যাপ্টারে সৃজনশীলের মধ্যে পেয়ে যাবা। তারপর যদি আমরা পরের সৃজনশীলটা যাই, দেখো আমরা দেখতে পারবো এক্ষেত্রে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি। কথা বলা হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থানের ফলাফল কি। গণ অভ্যুত্থানের ফলাফল কি ছিল? গণ অভ্যুত্থানের ফলাফল ছিল যে আগরতলা মামলাটা করা হয়েছিল, ওটার
ওইটার ঘটে তোমার 11 দফা তারা পেশ করে এবং জেনারেল আইয়ুব খানের পতন ঘটে এবং এটার পরে এটার ধরে আমরা পরবর্তীতে কিন্তু 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করি। এগুলো হচ্ছে এর ফলাফল, তুমি এগুলো পয়েন্ট করে দিবা যে হ্যাঁ প্রথমে আমাদের কি হয়। আমাদের প্রথম দেখো বঙ্গবন্ধু আগরতলা মামলা প্রত্যাহার করে, বঙ্গবন্ধুকে ছাড়তে বাধ্য হয়। তারপর দেখো ছাত্ররা 11 দফা দেয়। তারপর দেখো এক্ষেত্রে আইয়ুব খান কি করে, পদত্যাগ করে। তারপর এটার আলটিমেট ফলাফল কি, যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমার পয়েন্ট করে দিতে হবে, যেহেতু 2 নম্বরের জন্য তুমি 4টা পয়েন্ট দিলে তোমার এই ক্ষেত্রে 2 মার্কস নিশ্চিত। দেখো তারপর বলা হচ্ছে গতে কোন নেতার সাথে কোন নেতার ভাষণকে তুলনা করা যায়। দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গের ভাষণে বলেন, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ঠিক আছে, সরকার হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের দিয়ে। ঠিক আছে, এই বিষয়টা ঠিক আছে, জনগণের জন্য, জনগণের দ্বারা। ঠিক আছে, এইটা হচ্ছে তার ভাষণটা ছিল। এবং তিনি কি করেছিলেন, যুক্তরাষ্ট্র তথা সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের কাছে একজন কালজয়ী ভাষণ ছিল এই ভাষণটা। তো বাংলাদেশে কি এইরকম একটা ভাষণ ছিল, যে ভাষণটা ছিল আমাদের কবে, ভাষণটি ছিল 7ই মার্চ 1971 সালের কিন্তু এই ভাষণটা ছিল। ঠিক আছে, যে ভাষণটা প্রদান করেছিল কে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই ভাষণটি প্রদান করেছিল। ঠিক আছে, এবং ওই ভাষণটা কিন্তু এখানে দেখো ভাষণটা প্রদান করা হয়েছিল গেটিসবার্গের ভাষণে, এবং আমাদের ভাষণটা করা হয়েছিল কিসে, 7ই মার্চের ভাষণ বলা হয় এটাকে, যেটা প্রদান করা হয়েছিল বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান এবং তৎকালীন রেসকোর্স ময়দানে। ঠিক এটা থেকে এটা করা হয়েছিল। এবং এই বঙ্গবন্ধুর ভাষণের সাথে তোমার এই ভাষণের কি কি মিল আছে ওই বিষয়গুলো তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে, যে ঠিক আছে যে এইভাবে এগুলো মিল আছে এবং আমরা এইভাবে বুঝতে পারি তিনি গণতন্ত্রকামী ছিলেন, আমাদের বঙ্গবন্ধু একজন গণতন্ত্রকামী মানুষ ছিলেন। এই বিষয়গুলো তোমার তুলে ধরতে হবে এবং উক্ত ভাষণের তোমার গুরুত্ব কিন্তু বিশ্লেষণ করতে হবে। উক্ত ভাষণ মানে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণের গুরুত্ব দেখো এক্ষেত্রে কীভাবে বিশ্লেষণ করা হয়েছে। এক্ষেত্রে দেখো তোমার বলা হয়েছে প্রথমেই যে তোমার 7ই মার্চের ভাষণে তিনি 4টা দফা দেন। ঠিক আছে, এই দফাগুলো বলতে হবে। তারপর তুমি তোমার এই বিষয়গুলোতে আসলে কি হয়েছে। তারপর তিনি 18 মিনিট ভাষণ দেন। এই ভাষণের মাধ্যমে এমন কিছু নাই যা তোমার একটা দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য যা যা দরকার হয়, তোমাকে কাকে কি করতে হবে, যারা সরকারি চাকরি করে তাদের কি করতে হবে, যারা বেসরকারি চাকরি করে তাদের কি করতে হবে, সাধারণ মানুষ ট্যাক্স দিবে কি দিবে না, যেটা আমরা দেখো আমরা যদি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা দেখি কিন্তু আমরা কিন্তু এই বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ সম্পূর্ণটাই কিন্তু আমরা করতে পারি। এই 7ই মার্চের ভাষণকে কিন্তু একইভাবে আমাদের বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। ঠিক আছে, এমনি বলা হয় না, কারণ এর মাধ্যমে কিন্তু বাঙালিরা তোমার একটা সাহস পেয়েছিল যে আমাদের স্বাধীন হইতে হবে, আমাদের যুদ্ধ করতে হবে, আমরা না হলে আমরা এই পাকিস্তান হানাদার বাহিনীর শোষণের শিকার হবে। এই 7ই মার্চের ভাষণকে কিন্তু আমাদের দেখো পরোক্ষভাবে তোমার স্বাধীনতার ঘোষণা বলা হয়। ঠিক আছে, পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা বলা হয় এই 7ই মার্চের ভাষণকে। আর প্রত্যক্ষভাবে ঘোষণা কোনটা করা হয়, যেটা 26 মার্চ করা হয়। আর 7ই মার্চেরটা ছিল আমাদের পরোক্ষভাবে তোমার এই ঘোষণা। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা বুঝতে পারি যে ভাষণের গুরুত্বটা কি। এবং যদি পরবর্তী সৃজনশীলগুলোতে যাও দেখবা যে এই একই জিনিস কিন্তু আমাদের পরবর্তী সৃজনশীলগুলোতেও পাবা। ঠিক আছে, তো দেখে আমরা তারপরে সৃজনশীলে বলা হচ্ছে মৌলিক গণতন্ত্রের প্রবক্তাকে একটা উইয়ার্ড গণতন্ত্র ছিল, একটা উইয়ার্ড ডেমোক্রেসি ছিল, যেটারই ছিল তোমার আমাদের কে ছিল, আমাদের একজন কুখ্যাত ব্যক্তি যিনি ছিল আসলে একজন সেনা শাসক আইয়ুব খান। ঠিক আছে, তিনি এই মৌলিক গণতন্ত্রটা করে, যেটা মানে হচ্ছে আসলে তোমার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের যে সিস্টেমটা আছে ওটার মধ্যে তোমার কিছু মন্ত্রীদের জনগণ প্রত্যক্ষভাবে ভোট দিবে এবং তারপর ওই মন্ত্রীরা তোমার তাদের নিজেদের ইচ্ছা মতো একজন করবে, তোমার রাষ্ট্রপতি নির্বাচন করবে। ঠিক আছে, এটা আসলে তিনি ক্ষমতায় আসার জন্য এই মৌলিক গণতন্ত্রের প্রবক্তা হন। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের কথা বলা হচ্ছে 6 দফা কি। 6 দফা হচ্ছে আমাদের 1966 সালের লাহোরে অনুষ্ঠিত যে 5ই ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু যে 6টা দফা দেন, এই 6 দফা কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তুমি শুধু এক্ষেত্রে যদি নাও আসে তোমার এডমিশনের ক্ষেত্রে কোন দফায় কী ছিল, অর্থনৈতিক বিষয় কয়টা ছিল, তারপর আমাদের আধা সামরিক বিষয়, সামরিক বিষয়, তারপর দেখো আমাদের মুদ্রার বিষয়, এই সকল বিষয় কিন্তু আমাদের এই 6 দফার মধ্যে ছিল। ঠিক আছে, তো 6 দফা বলতে আসলে ওই 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 6টা দফা পেশ করেন ওইটাকে আমাদের 6 দফা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা
গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকের ছকটিতে পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য দেখানো হয়েছে তা আলোকে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করে। এক্ষেত্রে দেখো কিছু বৈষম্য দেখানো হয়েছে। কর্মবিভাগে কি কি? সেনাবাহিনীতে দেখো তাদের 95%, আমাদের 5%। তাদের নৌবাহিনীতে 81%, আমাদের 19%। বিমান বাহিনীতে তাদের 91%, আমাদের 9% ছিল। এবার এটার আলোকে তোমার একটা বৈষম্য বোঝা যায়, যেটা আমাদের অর্থনৈতিক বৈষম্যগুলো কি এইভাবে তোমার তুলে ধরতে হবে যে অর্থনৈতিক বৈষম্যের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমার একটু মুখস্থ রাখতে হবে, কারণ এই বিষয়গুলো যদি তুমি মুখস্থ না রাখো তাহলে কিন্তু এই অ্যান্সারটা তুমি করতে পারবে না। যেমন দেখো এক্ষেত্রে 1955 থেকে 56 এবং 1959 থেকে 60 এই অর্থ বছরে পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেটের মাত্র 133,03,80,000 কোটি টাকা। আর সেই ক্ষেত্রে তোমার পশ্চিম পাকিস্তান কতটুকু? 500 কোটি টাকা। কোথায় 500 কোটি টাকা আর কোথায় তোমার 33 কোটি টাকা, ঠিক আছে, মানে 4 ভাগের 1 ভাগ প্রায়, ঠিক আছে। এরকম ভাবে তোমার তারপর বিভিন্ন অর্থ বছরে যেসব আর্থিক বৈষম্যগুলো আছে ওই বৈষম্যগুলো তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে। তারপর দেখো আমরা যদি তোমার ঘতে যাই, ঘতে দেখো বলা হচ্ছে এই সকল বৈষম্য পূর্ব পাকিস্তানের জনগণকে স্বাধীনতার ধাবিত করে। এই সকল বৈষম্য এই ক্ষেত্রে আমাদের আছে কর্ম বিভাগে বৈষম্য, আমরা গতে উল্লেখ করলাম আমাদের আর্থিক বৈষম্য, সামাজিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, সকল বৈষম্য তোমার এই ক্ষেত্রে পয়েন্ট দিতে হবে যে এই তাদের আমাদের এই দিতে হবে, মানগুলো দিতে হবে যে পাকিস্তান এই করলো, পূর্ব পাকিস্তানে এই ছিল, পশ্চিম পাকিস্তানে এই ছিল। তারপর কর্ম বিভাগে ছক অনুযায়ী, তারপর আমরা গ অনুযায়ী পেয়েছি আমরা অর্থনৈতিক বৈষম্য। তারপর আমরা এই ক্ষেত্রে দিব যে আমাদের রাজনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য। অতএব আমরা বুঝতে পেরেছি এই সকল যে বৈষম্য জনগণ বুঝতে পেরেছিল যে না আমরা এভাবে আর থাকতে পারবো না, আমাদেরকে স্বাধীন হইতেই হবে, না হলে পাকিস্তান হানাদার বাহিনী আমাদেরকে দিন দিন শোষণ করে যাবে। অতএব এইটাই কিন্তু আমাদের পরবর্তীতে স্বাধীনতার দিকে ধাবিত করে। আচ্ছা দেখো এক্ষেত্রে যদি আমরা পরবর্তী সৃজনশীলটাতে যাই তাহলে আমরা এই ক্ষেত্রে দেখতে পারবো যে এক্ষেত্রে বলা হচ্ছে মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন। মুজিবনগর সরকার কিন্তু গঠিত হয় 10ই এপ্রিল। 10ই এপ্রিল কিন্তু আমাদের শপথ গ্রহণ করে কিন্তু এটা 17 এপ্রিল। এই দুইটা তারিখ কিন্তু মনে রাখবে যে 10 তারিখে তারা গঠিত হয় কিন্তু শপথ গ্রহণ করে 17 এপ্রিল। দেখো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হচ্ছে আমাদের তোমার 1971 সালে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রচারণে যে চট্টগ্রামের যে বেতার কেন্দ্রটি তৈরি হয়েছিল সেটি হচ্ছে মূলত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন ভাষণ কিংবা বিভিন্ন প্রচারণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যার মধ্যে সবচেয়ে বিষয় হলো যে বঙ্গবন্ধু যখন 26শে মার্চ যে এই ঘোষণাটা দেন এটা কিন্তু তোমার এই থেকে তোমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তোমার ঘোষণা করা হয় সারা দেশে যাতে মানুষ জানতে পারে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে। জনাব ক তার অঞ্চলে একজন জনপ্রিয় নেতা, মানুষের সামগ্রিক কল্যাণের জন্য তিনি কাজ করেন, এলাকার মানুষের অধিকার আদায়ের নিমিত্তে সরকারের কয়েকটি দাবি পেশ করেন। কোনটা এটা বলো তো, এটা হলো আমাদের কোন দাবি? এটাকে বলে দিতে হবে। এটা হচ্ছে আমাদের যেই দাবিটি এটি হচ্ছে আমাদের 6 দফা দাবি। 6 দফা দাবিকে এখানে পেশ করা হচ্ছে 6 দফা দাবিকে পেশ করা হচ্ছে। 6 দফা দাবি ছিল মূলত আমাদের 6 দফা দাবিগুলো কি এগুলো আমি জাস্ট একটু আগে বলে আসলাম যে তোমাদের 6 দফা দাবিগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা ওই 6 দফা দাবিগুলো বলতে পারবা এবং তারপর উদ্দীপকের সাথে তোমার এই বিষয়গুলো তোমার প্রয়োগ করতে হবে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে উক্ত দাবি সমূহ ছিল ওই অঞ্চলের মানুষের সার্বিক মুক্তির রূপরেখা। মানে আমাদের যে 6 দফার যে গুরুত্ব এই গুরুত্বটা কিন্তু এক্ষেত্রে আমাদের একটু ভিন্নভাবে একটু পেশ করতে হবে। যেমন 6 দফাগুলো কি? প্রথম দফা এই ছিল, এর ফলে এই ঘটনাগুলো হয়, ঠিক আছে। যখন তোমার 6 দফাটা মুখস্থ থাকবে যে আমাদের একটা আলাদা মুদ্রা ব্যবস্থারই করা হয়, ঠিক আছে, যে হ্যাঁ তখন কিন্তু আলাদা একটা মুদ্রা থাকবে কিংবা আধা সামরিক বিষয় থাকবে যে হ্যাঁ আমাদের একটা নিজেদের একটা সামরিক ব্যবস্থা আছে কিংবা দেখো সার্বভৌমত্ব থাকতে হবে বা প্রশাসনিক ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হয়েছে এই বিষয়গুলো তোমার 6টা দাবি তোমার এক্ষেত্রে বলতে হবে। 6টা দাবি এভাবে 1 2 দিয়ে 6 পর্যন্ত তোমার বলতে হবে, ঠিক আছে। 6 পর্যন্ত বলার পরে তোমার তারপর ওইটার আলাদা আলাদা দাবি যে 1 নং দাবির গুরুত্ব এই, 2 নং দাবির গুরুত্ব এই, ঠিক আছে। এইভাবে কিন্তু তুমি দিতে পারো। এইভাবে দিলে কিন্তু তোমার দেখো একটা সুন্দর একটা প্রিসাইজড একটা অ্যান্সার এসে পড়ে, ঠিক আছে, যেটা তোমার নাম্বার ক্যারি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। আচ্ছা তারপর যদি আমরা দেখি পরের সৃজনশীলটিতে বলা হচ্ছে
ঐতিহাসিক রেসকোর্স ময়দানের বর্তমান নাম যেটা আমরা অলরেডি বলে এসেছি সেটা হলো সোহরাওয়ার্দী উদ্যান। ঠিক আছে, দেখো 69-এর গণ অভ্যুত্থান কি এটা আমরা আলোচনা করেছি। তারপরে যদি বলা হয় 1969 সালে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একই জাতীয়তার ভিত্তিতে, বাঙালি জাতীয়তার ভিত্তিতে এবং বাঙালি জাতি গঠনের ভিত্তিতে যে ইটা করে অভ্যুত্থান ঘটায়, যে তোমার এক্ষেত্রে 11 দফা দাবি পেশ করে এবং সরকার পতনের যে স্বৈরশাসক পতনের যে আন্দোলনটা, যে অভ্যুত্থানটা, সেটাই হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত নির্বাচনের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন নির্বাচনের সাথে মিল রয়েছে। দেখো সামরিক শাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সামরিক শাসক একটা বিষয়। পুনঃপ্রতিষ্ঠার জন্য সাধারণ নির্বাচন আয়োজন করেন এবং তার পছন্দের দলটি সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করতে ব্যর্থ হয়। অন্যদিকে অপর দলটি বিপুল ভোটে জয়লাভ করে। আমাদের আর কিছু দেখার দরকার নেই। এটা হচ্ছে আমাদের 1970 সালের যে জাতীয় নির্বাচনটি হয় পাকিস্তান আমলের একমাত্র, এবং বাংলাদেশ আর কি, বাংলাদেশ পাকিস্তানের সাথে যুক্ত থাকার সময়কালে পাকিস্তানের প্রথম এবং একমাত্র যেই সাধারণ নির্বাচনটি হয়েছিল জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের কথা এই ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি এটা প্রথম বললা, তারপর কে কত ভোট পেল সেই বিষয়টা তোমার বলবা। যে অপর একটি দল বলতে আসলে এই ক্ষেত্রে আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে যে নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগের কথা বলা হচ্ছে। এবং তোমার বলতে হবে যে সামরিক শাসক এই ক্ষেত্রে আইয়ুব খান। ঠিক আছে, আইয়ুব খানের এই বিষয়টা তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, সরি। আচ্ছা দেখো, তারপরে এই ক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলো তোমার তুলে ধরে বলতে হবে যে এটা আসলে আমাদের 1970 সালের যে নির্বাচন, সেই নির্বাচনটাকেই আসলে এই ক্ষেত্রে তুলে ধরছে। তারপর দেখো গতে যদি বলি, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়তে তোমার নির্বাচনে গুরুত্বপূর্ণ। যুদ্ধের ক্ষেত্রে সর্বোচ্চ যে ইটা ছিল, গুরুত্বটা ছিল, সেই গুরুত্বটা ছিল এই সাধারণ নির্বাচনে। কারণ যখন তোমার দেখা গেল যে 1970 সালের যে নির্বাচনটা হয়, ঠিক আছে, এই 70 সালের নির্বাচনের ফলে তোমার আওয়ামী লীগ কিন্তু ব্যাপক বা বিপুল ভোটে তোমার জয়লাভ করে। ঠিক আছে, বিপুল ভোটে জয়লাভ করার পরেও 298টি সিট পায় প্রাদেশিক ক্ষেত্রে। ঠিক আছে, এবং এগুলা পাওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে তোমার আমাদের যারা ছিল তোমার কি বলে সামরিক শাসক যারা ছিল তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করেনি। দিচ্ছি বলে কিন্তু তারা আর দেয়নি। ঠিক আছে, 80 বলে কিন্তু আর আসেনি এই ক্ষমতা। এর ফলে কিন্তু বাঙালি তোমার বুঝতে পারে যে আমরা এত নিজেদের ক্ষমতা, নিজেদের একটা মত প্রকাশের স্বাধীনতা নেই, আমরা এখানে ভোটাধিকারের অধিকার নেই, আমরা ভোট দিয়ে আমরা আমাদের পছন্দের দলকে করার পরেও কিন্তু হয় না। এবং এইটার একদম পরবর্তী যে ঘটনা ছিল, ইমিডিয়েট পরবর্তী ঘটনাটা কিন্তু আমাদের 1971 সালের স্বাধীনতার বিষয়টা। অতএব আমরা কিন্তু বুঝতে পারি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে এই নির্বাচনটা কি পরিমাণ গুরুত্ব রেখেছিল। ঠিক আছে, 6 দফা যেটা ছিল 1966 সালে, 11 দফা যেটা ছিল 1969 সালে, এগুলোও কিন্তু আমাদের এই ক্ষেত্রে তোমার মুক্তিযুদ্ধের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে। তারপর দেখো আমাদের পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে যে ঐতিহাসিক আগরতলা মামলার আসামি কতজন ছিল? 35 জন। প্রধান আসামি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখো তারপর খতে বলা হচ্ছে যে 1971 সালে অসহযোগ আন্দোলন কি তা ব্যাখ্যা করো। এই যে যখন তোমার করার পরে তোমার কি বলে যে 1970 সালের নির্বাচনে যখন আমরা বিপুল ভোটে জয়লাভ করলাম এবং 69-এ যখন হওয়ার পরে আইয়ুব খান ফল করার পরে যখন ইয়াহিয়া খান আসে, তখন যখন আমরা চাই, আমাদের ক্ষমতা চাই, ঠিক আছে, প্রধানমন্ত্রিত্ব চাই, তখন কিন্তু তারা দিচ্ছি বলে করছে না। এবং তারপরে কিন্তু তোমার বঙ্গবন্ধু কি করে 2রা মার্চ ঢাকায় এবং 3রা মার্চ সমগ্র বাংলাদেশে একটি অসহযোগ আন্দোলনের ডাক প্রদান করে। ঠিক আছে, এবং ইয়াহিয়া খান কিন্তু ভুট্টো যে ছিল ওই ভুট্টো নির্দেশে কিন্তু আমাদের কোনো রকম দিচ্ছিল না, ক্ষমতা দিচ্ছিল না। এর জন্য বঙ্গবন্ধু তোমার ঘোষণা করলো যে আমরা এই খুনি ইয়াহিয়ার সাথে আর থাকবো না এবং আমরা এই যত ধরনের অসহযোগ আছে মানে অসহযোগিতা, ঠিক আছে, আমরা রাষ্ট্রকে আর কোনোভাবে সহযোগিতা করব না। এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে 1971 সালে যে অসহযোগ আন্দোলন সেটাই এটা। তারপর দেখো উদ্ধৃতাংশে বাংলাদেশ যে সংগ্রামের ঘোষণাকে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আসলে কোনটা, এইটা কিন্তু আমাদের দেখো 7ই মার্চের যে ভাষণটি, 7ই মার্চের ভাষণকে কিন্তু আমাদের করা হচ্ছে। এবং 7ই মার্চের ভাষণটি আসলে কিভাবে, 7ই মার্চের ভাষণের বৈশিষ্ট্য বা প্রেক্ষাপট, এই বিষয়গুলো আমাদের এই ক্ষেত্রেই করতে হবে, যেটা আমরা অলরেডি বলে এসেছি। তার উক্ত ভাষণের গুরুত্ব, এই যে 7ই মার্চের ভাষণের বৈশিষ্ট্য, প্রেক্ষাপট, গুরুত্ব, এটা কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের অবশ্যই পড়তে হবে। দেখো
7ই মার্চের গুরুত্বগুলো কি এবং আমাদের এটা যুদ্ধের ক্ষেত্রে পরবর্তী মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিভাবে এটা করে আমাদের 7ই মার্চ এবং 25শে মার্চ যখন তারা আমাদের হামলা করে 26শে মার্চ থেকে যে বাংলাদেশ স্বাধীন, এটাই কিন্তু তোমার এই ক্ষেত্রে 7ই মার্চ কিন্তু আমাদের পরোক্ষভাবে একটি স্বাধীনতার ঘোষণা ছিল এবং 26শে মার্চেরটা ছিল প্রত্যক্ষ। ঠিক আছে, এই বিষয়গুলি তোমার এই ক্ষেত্রে গুরুত্ব হিসাবে তোমার তুলে ধরতে হবে। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে 1930-32 সালে গোল টেবিল কোথায় অনুষ্ঠিত হয়? 1930 থেকে 32 যে গোল টেবিল এটা আমাদের অনুষ্ঠিত হয় লন্ডনে। ঠিক আছে, লন্ডনে। তারপর দেখো এক্ষেত্রে খতে বলা হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন এই দেশবাসীর প্রতিক্রিয়া কি ছিল? আচ্ছা, এই দেশবাসীর প্রতিক্রিয়া কি ছিল এটা যদি আমরা দেখি, তোমার 1935 সালে যে ভারত শাসন আইন রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো কিন্তু সন্তুষ্ট হতে পারেনি। কংগ্রেস এই ইসের আইনের কিন্তু তীব্র নিন্দা করে এবং জওহরলাল নেহরু একে দাসত্বের এক নতুন অধ্যায় বলে করে। এই বিষয়টা তুলে ধরবা যে জওহরলাল নেহরু কিন্তু একে দাসত্বের একটি নতুন অধ্যায় বলে অভিহিত করে এবং মুসলিম লীগও কিন্তু এটাকে মেনে নেনি। জিন্না কি বলে, এই আইন প্রস্তাবিত যুক্ত রাষ্ট্রীয় পদ্ধতির সমালোচনা করেন তিনিও। ঠিক আছে, তার মানে এই ভারত শাসন আইন যেটা 1935 সালে এটা কিন্তু কোনো দলই মেনে নিতে পারেনি। তারপর দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকের বৈষম্যের সাথে পাঠ্যপুস্তকের কোন বৈষম্যের রয়েছে? দেখো আমেরিকা 13টি রাজ্য ছিল ব্রিটিশ উপনিবেশ, এই রাজ্যগুলোর জন্য আইন করা হতো ব্রিটিশ পার্লামেন্টে, যেখানে আমেরিকার কোনো প্রতিনিধি ছিল না, এই জন্য আমেরিকানরা অসন্তুষ্ট ছিল। কিন্তু ইংল্যান্ডের সংকটের সময় কোয়ারেন্টাইন অ্যাক্ট বা সৈন্যদের ভরণ পোষণ আইন, তারপর মোলাসেস অ্যাক্ট বা আখ আমদানিকৃত সংক্রান্ত আইন, স্ট্যাম্প অ্যাক্ট, এগুলো কিন্তু অসন্তোষে পরিণত হয় এবং যেটা পরবর্তীতে স্বাধীনতার তোমার রূপ নেয়। ঠিক আছে, আচ্ছা এটার সাথে আমাদের দেখো কি কি ইস্যুর আছে, প্রশাসনিক আছে, রাজনৈতিক আছে, সামরিক আছে এবং অর্থনৈতিক এই বৈষম্যগুলো আছে, যেগুলো কিন্তু আমরা দেখো পূর্ববর্তী এসে আলোচনা করে এসেছি যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিংবা রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এই কিভাবে তারা আমাদের কিন্তু সামরিক ক্ষেত্রে কিভাবে তারা আমাদের প্রতি তোমার করেছিল, বৈষম্য করেছিল। এই বৈষম্যগুলো কিন্তু আমরা অলরেডি তুলে আসছি এবং বলে এসেছি যে এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এবং সেই বিষয়টাই তুলে ধরার পরে এই ক্ষেত্রে আমাদের উদ্দীপকেও যেহেতু এই ক্ষেত্রে আমেরিকার প্রতি যে বৈষম্যগুলো করা হয়েছে সেগুলো আমাদেরকে এই ক্ষেত্রে বলতে হবে। দেখো আমাদের ঘতে বলা হচ্ছে উক্ত বৈষম্য কি বাংলাদেশ স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করে? একই বিষয়, মানে এই ক্ষেত্রে তোমার স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে যে উক্ত বিষয়গুলোর যে গুরুত্ব, এই গুরুত্বগুলো তোমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের 9 নং সৃজনশীলে বলা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন? 35 জন। অপারেশন সার্চ লাইট বলতে কি বোঝায়? অপারেশন সার্চ লাইট আসলে কিন্তু অপারেশনের সময় যে লাইট ব্যবহার করা হয় ওই সার্চ লাইট না। ঠিক আছে, লেখাপড়া না করতে করতে তোমরা একদম লিটারাল যে মিনিং বুঝো ওইটা লিখে দিয়ে আসো। ঠিক আছে ভাই, এগুলো লিখলে কিন্তু খাতা একদম বাতিল করে দিবে। ঠিক আছে, তোমাদের এই ক্ষেত্রে অপারেশন সার্চ লাইট হচ্ছে একটি ঘৃণ্য জিনিস যেটা বাংলাদেশে কালো রাত্রি বলে আমরা করা হয়, পালন করা হয়, শোক পালন করা হয়, যেটা হচ্ছে তোমার 1971 সালের 25শে মার্চ 11টার দিকে, রাত 11টার দিকে তোমার পাকিস্তান হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বুয়েটে যেসব তোমার ঘুমন্ত মানুষের উপর, নিরস্ত্র প্লাস ঘুমন্ত, তারা ঘুমিয়েছিল, তাদের উপরে যে একদম বন্দুক দিয়ে যে গুলি করা হয় এবং হত্যা করা হয়, এটাকে তারা এই হানাদার বাহিনী এরা নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট। সার্চের নামে মানুষ মেরে ফেলছে। ঠিক আছে, এটা সার্চ লাইট নাম দিয়েছে এটার। দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকে রায়হানের কার্যক্রম পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে রতনপুর গ্রামের চেয়ারম্যান রফিক সাহেব একজন স্বৈরশাসক একটা আমরা পেলাম। ঠিক আছে, আমরা একটা হিন্টস পেলাম। স্বৈরশাসী কার্যকলাপে অতিষ্ঠ গ্রামবাসী অতিষ্ঠ। তারপর দেখো এই গ্রামে প্রতিবাদী যুবক রায়হান, একজন যুবকের কথা বলা হচ্ছে যিনি প্রতিবাদী। ঠিক আছে, এবং নানা আন্দোলন সংগ্রামে তার ভূমিকা অপরিসীম। তারপর দেখো চেয়ারম্যান শাসন শোষণের বিরুদ্ধে সাধারণ জনগণের পক্ষে রায়হান বেশ কয়েকটি দাবি সংবলিত একটি দাবিনামা পেশ করেন, যেটি পরবর্তীতে কিন্তু অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে এবং এই জনগণ এই দাবি আদায়ে সোচ্চার হয়। এটা আসলে দেখো কোন ঘটনাকে, এটা কিন্তু আমাদের প্রথমত ব্যক্তি বলতে এটা আমরা বুঝি যে বঙ্গবন্ধুকে বোঝানো হয় এবং ঘটনা বললে আমরা এই ক্ষেত্রে বুঝতে পারি যে 6 দফার যে বিষয়টা, এই 6 দফা কিন্তু আমাদের এই ক্ষেত্রে করতে হবে, ব্যাখ্যা করতে হবে।
কি পরিমাণ কোশ্চেনের রিপিট, কারণ এই ক্ষেত্রে তোমার করবে কি 6 দফা করবে, তোমার 7ই মার্চের ভাষণ করবে, তোমার বঙ্গবন্ধু রিলেটেড করবে, এর বাইরে বা মুক্তিযুদ্ধ রিলেটেড, এর বাইরে তো করার কিছু নাই তোমার এই ক্ষেত্রে, ঠিক আছে। তো এই বিষয়গুলো তুমি একটু পয়েন্ট করে পড়ো, একটু মুখস্থ করো যে বৈষম্যটা কী ধরনের ছিল, কিংবা আমাদের 6 দফাগুলো কী ছিল, এই বিষয়গুলো তুমি একটু তুলে ধরো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ঘতে দেখো আমাদের বলা হচ্ছে পাঠ্যপুস্তকে উক্ত দাবিনামা ছিল বাঙালি জাতীয়তাবাদের আন্দোলনের ম্যাগনা কার্টা, তারপর মুক্তির আমাদের বাঙালি জাতির মুক্তির সনদ ছিল এটা। এই মানে এই ক্ষেত্রে তোমার এই 6 দফার যে এই গুরুত্বটাই তোমার এই ক্ষেত্রে বিশ্লেষণ করতে হবে এবং বুঝাইতে হবে যে কিভাবে এটা আমাদের বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে কাজ করে এবং কিভাবে এটা আমাদের স্বাধীনতার ক্ষেত্রে আমাদের কাজ করে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে বলতে হবে। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আমরা জানি যে এটা 1947 সালে কিন্তু এটা গঠিত, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে 6 দফাকে বাঙালির মুক্তি সনদ কেন বলা হয়, এটা আমরা অসংখ্যবার বলেছি যে এটা আমাদের যেহেতু আমাদের এটা তোমার সব ক্ষেত্রে তোমার বাঙালিদের আসলে একটা স্বাধীন হওয়ার জন্য কি কি বিষয় তোমার প্রয়োজন, কোন কোন বিষয় আমরা সার্বভৌমত্ব অর্জন করতে পারবো, স্বাধীনতা অর্জন করতে পারবো, সব বিষয় কিন্তু এই ক্ষেত্রে আমাদের উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। তারপর দেখো উদ্দীপকে নির্বাচন তোমার পাঠ্যপুস্তকের কোন নির্বাচনের কথা, আচ্ছা নির্বাচন দেশ সামরিক দেশ, মিয়ানমার ছিল সামরিক শাসিত, দীর্ঘদিন সেখানে কোনো হয়নি। তারপর আন্দোলন দমনের নামে আন্দোলন এক সময় সামরিক দেশটির নির্বাচন দিতে বাধ্য এবং সূচির দল বিপুলভাবে করে, এটা কোনটা বলতো? সামরিক শাসকের আন্ডারে নির্বাচন ছিল 1970 সালে এবং যেটার মধ্যে তোমার এই ক্ষেত্রে অং সান সূচি তোমার এই ক্ষেত্রে জয়লাভ করে এবং আমাদের ক্ষেত্রে বঙ্গবন্ধু কিন্তু এই ক্ষেত্রে জয়লাভ করে, ঠিক আছে। তার মানে এটা 1970 সালে নির্বাচন, আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, তার মানে এই 1970 সালের তোমার এই ক্ষেত্রে ভূমিকাটা একই ধরনের কোশ্চেন, শুধুমাত্র হয়তো বা কিছু ওয়ার্ড তোমার চেঞ্জ করে দিচ্ছে, প্রেক্ষাপট বলতে বলছে গ নাম্বারে এবং ঘতে এসে তোমার ভূমিকা বলতে বলছে, ঠিক আছে, একই বিষয়। দেখো এই ক্ষেত্রে আমরা যদি পরবর্তী সৃজনশীলে যাই, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার 6 দফা দাবি কত সালে, 6 দফা কত সালে হয় ভাই? 1966 সালে এটা আমাদেরই করা হয়। তারপর দেখো মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝায়, এটা আমরা বলে আসছি, এটার প্রবক্তা আইয়ুব খান, এবং মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝায় সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমরা আলোচনা করে এসেছি, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকের বক্তৃতা তোমার পাঠ্যপুস্তকের কোন বক্তৃতার সাথে সাদৃশ্য। আচ্ছা আমরা যদি বক্তৃতাটা দেখি, এই ক্ষেত্রে আমাদের বক্তৃতা দেওয়া আছে, এটা কিন্তু আমরা একদম ইংলিশ বই কিন্তু আমাদের আছে তোমার কার বক্তৃতা, এটা দেখো আই হ্যাভ এ ড্রিম, ঠিক আছে। এটা কে বলেছিল? মার্টিন লুথার কিং এটা বলেছিল যে আই হ্যাভ এ ড্রিম। এই ক্ষেত্রে কিন্তু 17 মিনিটের ভাষণে তিনি আসলে তুলে ধরেছেন যে আমার বর্ণবাদের বিরুদ্ধে কিন্তু বলেছেন যে আমার কালো ছেলে এবং আমার সাদা যে ছেলেরা তারা একসাথে বসে ভাই বোনের মতো চলাফেরা করবে, ঠিক আছে। তারপর অমুক জায়গায় মিসিসিপি কিংবা এইসব জায়গায় যেসব বর্ণবাদ হচ্ছে ওই জায়গায় তোমারই হবে, এক সময় বর্ণবাদ দূর হবে, এই স্বপ্নগুলো আমার আছে এবং এক সময় বিজয়ের ঘন্টা বাজবে, ঠিক আছে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এটার সাথে আমাদের কোন বক্তৃতার মিল রয়েছে বলো তো? এটার সাথে আমাদের শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের ভাষণ, আমাদের যে স্বাধীনতার ভাষণ, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, তোমাদের যাই কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ঠিক আছে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের এই ক্ষেত্রে তুলে ধরতে হবে এবং যেহেতু আমরা মার্টিন লুথার কিংয়ের এই বক্তব্যটা পড়েছি, আমরা ট্রাই করব ওনার কিছু এই যেই বিষয়গুলো আমি তুলে ধরলাম এই বিষয়গুলো তোমার তুলে ধরতে, তাহলে তোমার টিচার কিন্তু এই বিষয়গুলো তোমারই প্রতিই করবে। এবং দেখো যে 4টা বিষয় বলেছিল যে সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনী কর্তৃক যারা হত্যা হয়েছিল, ঠিক আছে, এগুলোর তদন্ত করতে হবে, তারপর নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সেনাবাহিনীকে তাদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই দফাগুলো কিন্তু তিনি দিয়েছিলেন। তারপর দেখো এক্ষেত্রে আমাদের ঘতে বলা আছে উক্ত বক্তৃতার রাজনৈতিক ফলাফল, তার মানে তোমার ফলাফল কি হয়েছিল বা তথা আমাদের আসলে এক্ষেত্রে গুরুত্বটা কি, ঠিক আছে, মানে গুরুত্বটা যখন তুমি করবা যে এই ফল ঘটেছে এবং এর ফলে দেশে এই হয়েছে, ঠিক আছে, আমরা স্বাধীনতা লাভ করেছি, আমরা রক্তক্ষয়ী যুদ্ধের ক্ষেত্রে আমরা নির্ভীক ছিলাম, আমাদের তোমার কোনো এই বিষয়গুলো কিন্তু তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে যে আমরা স্বাধীন সার্বভৌম হতে এই ভাষণগুলো আমাদের উদ্বুদ্ধ করেছিল। তারপর দেখো 12 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে কে বাঁশের কেল্লা নির্মাণ করে? শহীদ তিতুমির বা ওরফে মীর নিসার আলী।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা কি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা আমরা বলে দিয়েছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি তখন, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে উদ্দীপকের মামলার সাথে তোমার পাঠিত কোন মামলার মিল রয়েছে? 1930 সালের কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে ভারতে 3টি ষড়যন্ত্র মামলা করা হয়। ষড়যন্ত্র মামলা এগুলো, তার পেশোয়ার ষড়যন্ত্র মামলা, মিরাট ও কানপুর ষড়যন্ত্র মামলা। এটা আমাদের সাথে কি আছে বলো? এটার সাথে আমাদের আছে আগরতলা ষড়যন্ত্র মামলা। ষড়যন্ত্র মামলার সাথে কিন্তু আমাদের এটার মিল রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলাকে এখানে বোঝানো হচ্ছে। তো দেখো, এবং তারপর এটার পরিণতি কি হয়েছিল, ঠিক আছে। আগরতলা মামলার পরিণতি কি, গুরুত্বটা কি, এর প্রেক্ষাপটটা কি, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে করতে হবে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের যদি পরবর্তী সৃজনশীলে যাই, এক্ষেত্রে দেখো বলা হচ্ছে, দেখো একই সৃজনশীল কিন্তু আমরা দেখে এসেছি, ঠিক আছে। অর্থনৈতিক বৈষম্য করো এবং এই সকল বৈষম্য, একদম সেম কোশ্চেন কিন্তু আমরা এটা সলভ করে এসেছি, ঠিক আছে। দেখো এক্ষেত্রে যদি কতে কি আছে আমাদের, কোন চুক্তির মাধ্যমে পাক ভারত যুদ্ধের অবসান হয়? কোন চুক্তির মাধ্যমে বলো তো? এই ক্ষেত্রে আমাদের ছিল তোমার তাশখন্দ চুক্তি। তাশখন্দ যে চুক্তিটা ছিল, তাশখন্দের যে চুক্তিটা হয় সেটাকে তাশখন্দ চুক্তি বলা হয়, এবং এই যুদ্ধের মাধ্যমে কিন্তু আমাদের পাক ভারত যুদ্ধের অবসান ঘটায়। তারপর দেখো খতে বলা হচ্ছে কোন কোন দলের সমন্বয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়? এটাও আমরা বলে দিয়েছি, 4টা দল, ঠিক আছে। ওই দলগুলো বলে দিতে হবে। তার আর ঘর নাম্বার তো আমরা এটা আগে পড়ে এসেছি। তারপর যদি আমরা যাই তোমার এক্ষেত্রে 14 নম্বর সৃজনশীলে দেখো বলা হচ্ছে আগরতলা মামলায় আসামি ছিল 35 জন, আমরা জানি। 1970 সালে ফলাফল করো, 1970 সালের যে নির্বাচনের ফলাফল, এটা তোমার এক্ষেত্রে বর্ণনা করতে হবে যে তোমার জাতীয় পরিষদ নির্বাচনে 162টির মধ্যে 160টি এবং সংরক্ষিত মহিলা আসন সহ 167টির মধ্যে 167টি আসন তোমার লাভ করে, ঠিক আছে। এবং তারপর পূর্ব পাকিস্তান প্রাদেশিক ক্ষেত্রে তোমার 310টির মধ্যে 298টি আসন কিন্তু লাভ করে আমাদের যে আওয়ামী লীগ ছিল, ঠিক আছে, ওনারা। তারপরে এক্ষেত্রে দেখো বলা হচ্ছে উদ্দীপকে উক্ত ভাষণের সাথে বাঙালি নেতার ভাষণের মিল আছে। উক্ত ভাষণটির উল্লেখযোগ্য অংশটুকু, মানে তোমার এখানে ভাষণের উল্লেখযোগ্য অংশ তুলে ধরতে হবে। তুমি বুঝতে পারছো যে তোমার এই ভাষণটা কয়েকবার কিন্তু রিডিং পড়তে হবে, কয়েকবার তোমার এটা মনে করতে হবে। তুমি তাকিয়ে তুমি এটা রিডিং পড়ো, তোমার মুখস্থ করার দরকার, তুমি চোখ খুলে এগুলো রিডিং পড়বা। কারণ চোখ বন্ধ করে তুমি যখন পড়বা, পরীক্ষার সময় ওই বিষয়টা তোমার আসবে না, ক্যামেরার মতো কাজ করবে। যখন তুমি তাকিয়ে পড়ছো, পরীক্ষার হলে যখন তুমি খাতার দিকে তাকাবে, দেখবে যে ওই লেখাগুলো ভাসতেছে, যে বইয়ের এই পৃষ্ঠার এই অংশে তো এটা ছিল। তাকিয়ে তুমি পড়ো। তো আমরা দেখি আসলে কি লিঙ্কন যে এটা দিয়েছিল, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটার সাথে আমাদের কোনটা যায়? এটার সাথে যায় আমাদের 7ই মার্চের যে ভাষণটি ছিল, ঠিক আছে। 7ই মার্চের যে ভাষণটা, এই 7ই মার্চের ভাষণে কিন্তু কয়েক লাইনে আমাদের এমনি মুখস্থ, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, জয় বাংলা। বা তোমাদের রক্ত যখন দিয়েছে, রক্ত আরও দিব, ঠিক আছে। তবে এদেশে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। বা বলতে পারো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যার যাই কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বা তুমি বলতে পারো যে আমি যদি আর নাও থাকি, আমি যদি তোমাদেরকে কি বলে লিড নাও দিতে পারি বা তোমাদের নেতৃত্ব নাও দেবার পারি, ঠিক আছে, তোমরা যার যাই আছে তাই নিয়ে প্রস্তুত শত্রুর মোকাবেলা করবা বা প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো বলা আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের ঘতে বলা আছে উদ্দীপকের আলোকে তোমার ভাষণের গুরুত্ব, মানে 7ই মার্চের গুরুত্ব। আমরা এই মনে হয় 14টার মধ্যে আমরা মনে হয় 7টা শুধু এই 7ই মার্চের গুরুত্বই আমরা বলে আসছি, ঠিক আছে। তারপর দেখো আমাদের সর্বশেষ সৃজনশীল আজকের, এই ক্ষেত্রে বলা হচ্ছে কত সালে পাক এবং ইসের যুদ্ধ হয়? এটা হচ্ছিল আমাদের 1965 সালে, ঠিক আছে। 65 সালে কিন্তু পাক এবং ভারত যুদ্ধ হয়, পাকিস্তান ভারতের যুদ্ধ হয়। আগরতলা মামলা কি আমরা বলে আসছি। দুই অঞ্চলে বৈষম্য পঠিত বিষয় কোন বিষয়টিকে উল্লেখ করে? রনির দেশে দুটি অঞ্চলের মধ্যে সে পূর্বাঞ্চলে বাস করে, দেশটির রাজধানী পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং সকল আয় পশ্চিমাঞ্চলে চলে যায়। কেন্দ্রীয় ব্যাংক সহ বীমা বাণিজ্যিক সকল কিছু ছিল পশ্চিম পাকিস্তানে, কখনো শিল্প কারখানা গড়ে ওঠেনি পূর্ব পার্শ্বে, ঠিক আছে। তো এটা কোনটাই করে? দুই অঞ্চলে বৈষম্য
এবং তারপর বাঙালি বৈষম্য স্বাধিকার আন্দোলনের ক্ষেত্রে তোমার একমাত্র কারণ, এই গুরুত্বগুলো তোমার বৈষম্যগুলো মনে রাখতে হবে, কোন ক্ষেত্রে কী বৈষম্য করেছে এবং ওই বৈষম্যের তোমার ক্ষেত্রে স্বাধীনতার ক্ষেত্রে তোমার ওই বৈষম্যটার গুরুত্ব কী ছিল, এগুলো তোমার ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই সৃজনশীলটা থেকে আমরা ফুল মার্কস ক্যারি করতে পারবো, অন্তত তুমি 10-এ 9 কিংবা 8 তুমি এই ক্ষেত্রে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের আমাদের লেকচারটি এই পর্যন্ত। আগামী ক্লাসগুলোতে আমরা হিস্ট্রি ফার্স্ট পার্টের যেসব অধ্যায়গুলো বাকি আছে ওই পার্টগুলো আমরা শেষ করার ট্রাই করব।